হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা একটা সাউথ ইন্ডিয়ান মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যে মুভির কাহিনীর সাথে তুমি আসলে রিলেট করতে পারবে। বলা হয়ে থাকে মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময় হলো তার যৌবনকাল, যেখানে স্বপ্নগুলো বড় হয় কিন্তু মানুষের বুঝ ছোট থাকে, যেখানে বন্ধুদের সঠিক মনে হয় আর পরিবারদের ভুল, যেখানে একটা ছোট্ট ভুল পুরো জীবন বদলে দিতে পারে। আমরা যারা স্কুল লাইফে বা কলেজ লাইফে প্রেম করেছি বা অন্যদেরকে প্রেম করতে দেখেছি, তারা আসলে এটার সাথে খুব বেশি রিলেট করব। তাহলে চলো আর কোনো স্পয়লার না দিয়ে আমরা পুরোটাই স্পয়েল করে ফেলি। যাই হোক, সিনেমাটা যখন শুরু হয়, যেখানে 2014 সালের সিন দেখি আমরা, সেখানে সরোজা নামের মহিলাকে আমরা দেখতে পাই, যিনি ভোর 4টায় উঠে পূজা অর্চনা যেগুলো রয়েছে সেগুলো করছিলেন, কারণ আজ তার ছেলে প্রবীণের 10ম শ্রেণীর রেজাল্ট প্রকাশিত হবে। আর প্রবীণ হচ্ছে এই মুভির লিড হিরো বলতে পারো। সরোজাকে এই পূজা অর্চনা করতে হচ্ছে কারণ তার নিজের ছেলের উপর ভরসা নেই, এমনকি সে পাস করবে নাকি ফেল করবে সেটার কোনো গ্যারান্টি ছিল না, যে কারণে সে প্রার্থনা করছিল আর কি। সরোজা সকাল 4টাতে তার স্বামী উন্নিকৃষ্ণকেও জাগিয়ে দেয়। এখন উন্নিকৃষ্ণ জানায় যে যখন বিয়ে হয়েছিল তখন তারা দুজনই সুখে ছিল, দুজন একে অপরকে খুব ভালোবাসতো। সরোজা শুধু আমাকেই চাইতো, কিন্তু যখন থেকে আমাদের ছেলে প্রবীণ হারামজাদা জন্ম হয়েছে তখন থেকে সরোজা শুধু তার দিকে মনোযোগ দিচ্ছে এবং উন্নির দিকে একটু তাকায় না। আর উন্নির তো একটা খারাপ অভ্যাস রয়েছে, সে প্রতি 2-3 দিনে মদ খেয়ে বাসায় আসে এবং বাসায় এসে ইংরেজিতে নিজের লাভ স্টোরি শোনায় প্রবীণ আর সরোজাকে, আর সেম স্টোরি প্রতিবার শুনতে হয়, এজন্য তো তারা বোর হয়ে গিয়েছে, স্বাভাবিক। আর এমন ফানি ভাবে বলে, আমি তো হাসতে হাসতে শেষ। যাই হোক, যখন সে সরোজা প্রবীণের 10ম শ্রেণীর রেজাল্ট আনার জন্য যায়, সেখানে জানা যায় যে প্রবীণ পাস করে ফেলেছে। এটা শুনে সরোজা খুব খুশি হয় এবং সরোজা খুশি হয়ে উন্নিকে এই কথাটা জানানোর জন্য যায়। এখানে জানা যায় যে উন্নির একটা বেকারি রয়েছে, সেখানে গিয়ে সরোজা জানায় যে প্রবীণ তো পাস করে ফেলেছে। তখন উন্নিকৃষ্ণ তাকে পার্সেন্টেজ মানে যে শতকরা নম্বর রয়েছে সেটা জিজ্ঞেস করে, আর সেখানে জানা যায় যে প্রবীণ তো মাত্র 35 মানে 35% পেয়েছে। আর এত কম পার্সেন্টেজে তো প্রিন্সিপাল চান না যে প্রবীণ তাদের স্কুলেই পড়ুক, কারণ সামনে গিয়ে তো সে সেম রেজাল্টই করবে, খারাপ রেজাল্ট করবে। এই জন্য প্রিন্সিপাল চান প্রবীণ যেন অন্য কোনো একটা স্কুলে অ্যাডমিশন নিয়ে নেয়, কিন্তু সরোজা চায় যেন সে এখানেই পড়ে, এখানেই ভালো করবে, আর তার সামনে একদম মানে আকুতি মিনতি করতে থাকে যেন স্কুলে পড়তে পারে। উনি যখন বাড়িতে পৌঁছায় তখন দেখে যে সরোজা এখনো প্রবীণের খুব খেয়াল রাখছে, মানে তাকে ভালো মন্দ খাওয়াচ্ছে, অথচ তার মার্ক মাত্র 35%। এটা নিয়ে উনি নিজের ছেলের উপর অনেক চিৎকার করছিল। এই সমস্ত কথা তো তাদের মধ্যে হচ্ছিল, তো তাদের মনের কথা তো জানা গেছে। এবার প্রবীণ নিজের মনের কথা জানায়, সে বলে যে পড়াশোনার সাথে তার কোনো লেনদেন নেই, মানে তার পড়াশোনাতে আগ্রহ নেই, তারা তো শুধু ভালোবাসা চাই। আজ পর্যন্ত প্রবীণের লাইফে কোনো মেয়ে আসেনি, তাহলে ভালোবাসা তো অনেক দূরের কথা। এবং এমন না যে প্রবীণ ট্রাই করে নাই, সে অনেক চেষ্টা করছে, বাট প্রতিবারই প্রবীণ ব্যর্থ হয়েছে। এরপর আমরা দেখতে পাই যে প্রবীণের বন্ধুরাও ঠিক তার মতোই একদম পড়াশোনা করে না, প্রায় দুষ্টামি করতে থাকে। আর এই কারণে প্রবীণ আর তার বন্ধুদের ক্লাস টিচার তাদেরকে ক্লাসরুমের বাইরে দাঁড় করিয়ে দেয়। আজও ঠিক তেমনই হয়েছিল, তারা ক্লাসরুমের বাইরে পানিশমেন্ট হিসেবে দাঁড়িয়েছিল। তখনই আমরা দেখতে পাই সেখানে প্রশিকা নামের একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সেও পানিশমেন্ট পেয়েছিল। আর প্রশিকাকে দেখে এই প্রথমবারের মতো আমি কোনো মেয়ের উপর ক্রাশ খেলাম। এখানে আমরা দেখি যে প্রবীণ আর তার বন্ধুরা যেভাবে পানিশমেন্ট পেয়েছে, একইভাবে প্রশিকাকেও সে পানিশমেন্ট দেওয়া হতো প্রতিদিন। এ কারণে প্রশিকাকে বাইরে দাঁড় করানো হতো। এখানে কিন্তু প্রশিকা আর প্রবীণের মধ্যে ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। কোথাও না কোথাও প্রবীণ তো এখন প্রশিকাকে পছন্দ করাও শুরু করে দিয়েছে, কারণ তাদের একটা ভালো ফ্রেন্ডশিপ রয়েছে, আর আস্তে আস্তে তারা একে অপরকে পছন্দ করতে লেগেছে। এরপর আমরা দেখতে পাই উন্নিকে, যিনি প্রচুর মদ খেয়ে এসেছে এবং সেই সরোজাকে নিজের পাস্টের ব্যাপারে মানে লাভ স্টোরি যেটা রয়েছে সেটা সম্পর্কে জানায়। সাথে সরোজা তাকে বলে যে তার ভাইয়ের ওখানে একটা অনুষ্ঠান আছে এবং তাদেরকে ইনভাইট করা হয়েছে। এখানে আমরা জানতে পারি যে সরোজা ভাইয়ের সাথে উন্নির একদমই বনিবনা হয় না। প্রকৃতপক্ষে সরোজা ভাইয়ের লোকেরা উন্নির সাথে তাকে বিয়ে দিতে মানা করেছিল, মানে সরোজাকে, কিন্তু সরোজা তাকে পরবর্তীতে বিয়ে করে। এই কারণে সরোজা ভাইয়ের লোকেরা এদের সাথে তাদের সম্পর্ক ভেঙে যায়। এখন সরোজা তো খুশি হয়ে উন্নিকে জানায় যে আসলে এ বাড়িতে তো যাওয়া উচিত, তারা যেহেতু ইনভাইট করেছে, যদিও ইনভাইটেশন তারা নিজেরা পাঠায়নি, মানে অন্য কারো মাধ্যমে পাঠিয়েছিল। উন্নি এখানে এসে দেখে যে সরোজা ভাইয়ের লোকেরা সরোজার সাথে ঠিকমতো কথা বলে না, যদিও উন্নির সাথেও ঠিকমতো কথা বলেনি, কিন্তু উন্নি তো সরোজার জন্য ভীষণ খারাপ লাগে, কারণ বুঝতেই তো পারছো সেই সময় লাভ ম্যারেজটাকে ওইভাবে পজিটিভলি দেখা হতো না, আর সবার মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতো। এজন্য অনুষ্ঠানের মাঝ পথ থেকেই তারা আবার ফিরে আসে, মানে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই। বাড়িতে এসে তো সরোজা অনেক কান্না করা শুরু করে, কারণ তার খুব খারাপ লেগেছিল যে বাড়ির লোকেরা তাদেরকে এখনো মেনে নিতে পারেনি এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরেও। উনি তাকে বোঝায় যে এটা হয়তো আমারই অনেক বড় একটা ভুল, কারণ তোমার বাড়ির লোকেরা এমন একটা ছেলেকে পছন্দ করতো যে হয়তো খুব ধনী পরিবারের হতো, কিন্তু আমি হয়তো তোমার জীবনটা নষ্ট করে ফেলেছি কারণ আমি গরিব। সরোজা বলে যে একথা তো আপনার মাথাতেই আসা উচিত না, আমি ধনী লোকের সাথে বিয়ে করতাম না, কারণ সে আমাকে ততটা ভালোবাসা দিতে পারতো না যতটা আপনি আমাকে দেন। এবার সামনে আমরা দেখতে পাই যে
প্রবীণ তো আজ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে প্রশিকাকে সে নিজের মনের কথা বলবে। সে নিজের সব বন্ধুদের একথা বলে দিয়েছে। আর যখন প্রবীণ প্রশিকাকে নিজের মনের কথা বলতেই যাচ্ছিল তখন প্রশিকা বলেছে আজকে আমার সাথে কথা বলো না, লোকজন নানা রকম কথা বানাচ্ছে আমাদেরকে নিয়ে, আর স্কুলে তো আমরা একদমই কথা বলবো না। এরপর আমরা দেখতে পাই মুকেশ আর মণি দুইটা ছেলে আসে যারা প্রশিকাকে পছন্দ করে, আর এখানে একটা মোটা মেয়ে আসে যার নাম হচ্ছে অনু। সেজন্য প্রশিকাকে এই কথাটা জানায় যে আমরা তাকে ভালোবাসি। তখন অনু প্রশিকার কাছে যায়, তাকে মনির ব্যাপারে জানায় যে সে তোমাকে ভালোবাসে, কিন্তু প্রশিকা বলে যে আমি তো তাকে ভালোবাসতে পারবো না, কারণ হচ্ছে আমি অন্য কারোর সাথে প্রেম করি। প্রশিকা এখানে প্রবীণের নাম বলে যে সে প্রবীণকে ভালোবাসে, সে মূলত এখানে বাঁচার জন্য বলছিল। তখন মনি আর মুকেশ যারা আছে তারা প্রবীণের কাছে যায়, তাকে থাপ্পড় মারে আর বলে যে সে তোকে ভালোবাসে, তোকে ওর থেকে দূরে থাকতে হবে। কিন্তু এটা শুনে তো প্রবীণের মনে লাড্ডু ফুটছিল। সে তখনই প্রশিকার কাছে যায় এবং বলে যে তুমি তো আমাকে বলেছিল যে তুমি আমার সাথে কথা বলবে না, তাহলে এখন কি হলো? তখন প্রশিকা বলে যে আমি তো বলেছিলাম স্কুলে কথা বলো না, বাইরে তো তুমি কথা বলতেই পারো, আর তুমি যে কথা শুনেছো সেটা একবারে সত্যি। তার মানে প্রশিকা ও প্রবীণকে ভালোবাসে। এটা শুনে প্রবীণ অনেক খুশি হয়ে যায়, তার সব বন্ধুদের বলে দেয়। তো এবার একইভাবে প্রশিকা আর প্রবীণ যারা আছে তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে অনু নামে মেয়েটি বলে যে সে মুকেশের সাথে প্রেম করতে চায়, কিন্তু মুকেশ অনুকে জানায় যে আমি তোমাকে তখনই ভালোবাসবো যখন মনি আর প্রশিকা একে অপরকে ভালোবাসা শুরু করে দিবে। তার মানে এখন অনু প্রশিকা আর প্রবীণের সম্পর্ক ভাঙতে চায়, তখন গিয়ে অনুর কাজটা হবে। অনু তো এখানে অনেক চেষ্টা করে কিন্তু প্রশিকা আর প্রবীণের মধ্যে একদমই দূরত্ব করতে পারে না। এরপর একদিন প্রশিকা প্রবীণকে বলে যে সে এক সপ্তাহের জন্য গ্রামে যাচ্ছে, আর সেখানে তো তার কাছে মোবাইল থাকবে না, আর তাই সে ফোনে কথা বলতে পারবে না, কিন্তু সে অন্য কারো মোবাইল থেকে ফেসবুক লগ ইন করে তার সাথে কথা বলতে পারবে। যখন প্রবীণ একথা শুনলো তার কাছে তো এক সপ্তাহ অনেক দীর্ঘ সময় মনে হচ্ছিল, এবং প্রশিকাকে ছাড়া সে এক সপ্তাহ কিভাবে কাটাবে। এরপর সামনে আমরা দেখতে পাই যে প্রবীণ নিজের বন্ধুদের নিয়ে নেট ক্যাফেতে মানে সাইবার ক্যাফেতে যায়, যেখানে সে নিজের ফেসবুক আইডি চেক করতে চায় প্রশিকা কোনো মেসেজ করেছে নাকি। তো সেখানে প্রশিকার মেসেজ তো কোনো পায় না, কিন্তু সেখানে সোনাল নামে একটা মেয়ের ব্যাপারে জানা যায় যে প্রবীণের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল এবং তার সাথে সে দেখা করতে চায়, যে কিনা তাদেরই স্কুলের। প্রবীণ বুঝতে পারছিল না যে শেষ পর্যন্ত এই সোনাল মেয়েটি কে। তারপর স্কুলে আসার পর সোনাল যে আছে সে প্রবীণের সামনে চলে আসে এবং তাকে বলে যে আমি হলাম সোনাল যে তোমাকে মেসেজ করেছিল। এখন সোনাল বলে যে আমি তোমার বন্ধু হতে চাই। এটা দেখে প্রবীণের অনেক ভালো লেগেছিল, আর এই মেয়েটাকে দেখে তো আমি পার্সোনালি ক্রাশ খেয়ে গিয়েছি। লাইফে ফার্স্ট কোনো মেয়েকে দেখে ক্রাশ খেলাম। দুজন একে অপরের সাথে অনেক সময় পাস করতে থাকে, আর কোথাও না কোথাও প্রবীণ খুব ভালোভাবে জানে যে সোনাল তাকে পছন্দ করে, কিন্তু প্রবীণ তো প্রশিকার সাথে রিলেশনশিপে রয়েছে, তাই সে সোনালকে একটু মানা করতে চাচ্ছিল। যদিও প্রবীণের সোনালের সাথে থাকা খুব পছন্দ হচ্ছিল, যেভাবে সোনাল তার দিকে তাকাতো, যেভাবে তাকে পছন্দ করত, সেই সমস্ত জিনিস দেখে তো প্রবীণের খুব ভালো লাগে। এবারে একদিন স্কুলে নাচের প্রতিযোগিতার পর আমরা জানতে পারি যে এক সপ্তাহ কেটে গিয়েছে এবং প্রশিকাও গ্রাম থেকে ফেরত চলে এসেছে। এখন তো প্রবীণ প্রশিকার সাথে দেখা করে। এখানে প্রবীণ খুব খুশি ছিল কারণ সে প্রশিকাকে ফেরত পেতে চলেছে। তখনই আমরা জানতে পারি যে এখানেও সোনালও চলে এসেছে। সে প্রবীণকে নিজের কাছে ডাকে এবং সোনাল প্রবীণকে বলে যে তোমরা যে গানে ডান্স করেছো না সেটা আমার ফেভারিট সং। তো এখানে সোনাল আর প্রবীণ নিজেদের মধ্যে কথা বলছিল। অন্যদিকে অনু সে প্রশিকার কাছে যায় এবং কান ভারী করা শুরু করে দেয় যে এক সপ্তাহ তুমি ছিলে না, কিন্তু এরা দুজন খুব কাছাকাছি চলে এসেছে, এমনকি স্কুলের মানুষ তো এদেরকে পারফেক্ট কাপল মনে করছে। এটা শুনে প্রশিকার খুব খারাপ লাগে। প্রবীণ শালা আমার প্রথম ক্রাশকে কষ্ট দিয়েছে। এরপর আমরা দেখতে পাই স্কুলে সোনাল প্রবীণের কাছে যায় এবং তাকে বলে যে সে জন্য তাকে খাইয়ে দেয় কারণ তার হাত নোংরা। তখন এখানে প্রবীণ নিজের হাত দিয়ে সোনালকে খাইয়ে দেয়, কিন্তু এ কথা প্রশিকা জানতে পেরে যায় কারণ অনু প্রশিকাকে সব কথা বলে দিয়েছিল, এবং সে তো এটাই চাইছিল যে তাদের দুজনের মধ্যে যেন ঝগড়া হয়ে যায়, তবে না তার উদ্দেশ্য সফল হবে। তখন প্রশিকা প্রবীণের কাছে যায় এবং সে জানতে পারে যে এটা আসলে একটা ভুল বুঝাবুঝি, কারণ সোনালের হাত নোংরা থাকায় সে খাইয়ে দিয়েছিল। তবে এখানে প্রশিকার প্রবীণ আর সোনালের বন্ধুত্ব পছন্দ হয় না, তাই সে প্রবীণকে বলে যে এটা তো আমার পছন্দ না, তুমি তার থেকে দূরে থাকবে। তো এখানে প্রবীণও ডিসাইড করে নেয় যে সোনালকে সে বলে দেবে যে সে তাকে লাইক করে না, আর সেই জন্য তার থেকে দূরে থাকে। এরপর প্রবীণ সোনালকে একটা নির্জন জায়গায় ডাকে এবং এখানে প্রবীণ সোনালকে বলতে যাচ্ছিল সে যেন তার থেকে দূরে থাকে, কিন্তু এতটুকু বলার আগে এখানে সোনাল প্রবীণের খুব কাছাকাছি চলে আসে এবং প্রবীণ কিছু বলতে পারার আগে তাকে একদম টাইট করে জড়িয়ে ধরে। আর তখনই আমরা দেখতে পাই যে এই সমস্ত কিছু আসলে একটা সেটআপ ছিল যেটা অনু করেছিল। অনু এখানে প্রশিকাকে ডেকে নিয়ে এসেছিল এবং প্রশিকা এই সমস্ত জিনিস দেখে তার খুবই খারাপ লাগে। এখানে প্রবীণ তাকে বলে যে আমি তো এখানে সোনালকে মানা করার জন্য এসেছিলাম, আর তুমি অন্য
কিছু ভেবে বসলে, কিন্তু এখন আমি তোমার সব ভুল বোঝাবুঝি খুব ভালোভাবে দূর করে ছাড়বো, কারণ আমি তো সোনালের সাথে থাকা লোক না। এই কথা বলেই প্রবীণ যখন ঘুরে দেখে তখন সে দেখে যে সোনাল আসলে অনুর সাথেই মিলে রয়েছে এবং এটা তাদেরই প্ল্যানিং ছিল যাতে প্রশিকা এবং প্রবীণকে দূরে সরানো যায়। এই সমস্ত জিনিস দেখে এখানে প্রশিকা প্রবীণকে একটা জোরদার থাপ্পড় মারে। যখন প্রশিকা প্রবীণকে থাপ্পড় মারলো তখন সেখানে উনি যাচ্ছিলেন, মানে প্রবীণের বাবা। তো তিনি এখানে সবকিছু দেখে ফেলে আর প্রবীণের মনে হয় এবার হয়তো বাড়ি গিয়ে সে একটা জমানো পিটানো খাবে। আর এখানে পৃথিবীর যে কোনো বাবা হলে কিন্তু একদম পিটনে দিত ভালোভাবে, কিন্তু সারপ্রাইজিংলি বাড়িতে কিন্তু এমন কিছুই হয় না। প্রবীণ তো শুধু নিজে পিটনের অপেক্ষা করছিল, কিন্তু এমন কিছু হচ্ছিল না। এজন্য প্রবীণের টেনশন আরো বাড়তে থাকে। মানে চিন্তা করো, সিচুয়েশন কিন্তু এমনই। আমাদের ক্ষেত্রে যদি এমনটা হতো যে বাবা এক রাউন্ড মেরে ফেলছে, এই ব্যাপারটা এখানে শেষ, আর কথা হবে না। কিন্তু যদি না মেরে আরো অনেক কিছু করতে থাকে বা কনফিউশন টেনশন বাড়াতে থাকে, সেটা তো আসলে একদম অবস্থা খারাপ করে ফেলে। তো এখানে প্রবীণের বাবা প্রবীণকে দিয়ে অনেক কাজ করাচ্ছে, আর এটা হচ্ছে তার শাস্তি আর কি। আর তিনি যতটা কাজ প্রবীণকে দিতেন, প্রবীণ তা চুপচাপ করে যেত, কোনো কথা বলতে পারতো না বেচারা। এমনকি এখানে প্রবীণের বাবা তো প্রবীণকে দিয়ে বেকারি কাজ পর্যন্ত করাচ্ছিল, যার কারণে প্রবীণের খুব খারাপ লাগে। ভিডিওর এই মুহূর্তে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, কাইন্ডলি ভিডিওটা একটু টেনে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি, যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো। লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে। ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। এরপর আমরা স্কুলে দেখতে পাই যে স্কুল থেকে আলুপাড়া নামের জায়গায় ঘুরতে যাওয়া হচ্ছে, মানে সেখানে ট্যুর দেওয়া হবে, শিক্ষা সফর যেটাকে বলি আমরা, যেখানে সমস্ত স্টুডেন্টরা পৌঁছে গিয়েছে। কিন্তু এখানে আমাদের প্রবীণও একটা সেটআপ তৈরি করছে, যেখানে তারা শুধু শুধু সোনালকে বিরক্ত করছিল। আর প্রবীণ তো একদম মনস্থির করে ফেলছিল যে সোনালকে একদম ভালোভাবে শিক্ষা দেবে। এখানে প্রবীণ এখানে সোনালকে এতটাই হয়রানি করে যে সোনাল একদম ক্লান্ত হয়ে খুব কান্না করা শুরু করে দেয় বাচ্চাদের মতো। সে একদম বুঝতে পারছিল না যে শেষ পর্যন্ত প্রবীণ তার সাথে এমন করবে। তখন সোনালের কাছে কঙ্গনা নামের একটা মেয়ে আসে, যে কিনা ক্লাসের মনিটর, ক্লাসের ক্যাপ্টেন বলতে পারো। আর কঙ্গনা প্রবীণের কাছে যায়। আসলে কঙ্গনাকে দেখে আমি লাইফে প্রথমবার কোনো মেয়ের উপর ক্রাশ খেলাম। কঙ্গনা বলে যে তোমরা একটা মেয়েকে এতটা বিরক্ত কেন করছো, তোমরা এমন করো না। তখন কঙ্গনার কথা শুনে কিন্তু প্রবীণ এটা মানতে বাধ্য হয়, কারণ সে হচ্ছে এখানকার ক্যাপ্টেন, লিডার। আর তার কথা না মানলে তো যে পিটি টিচার রয়েছে সে কিন্তু ডেঞ্জারাস, তার কাছে বিচার দিয়ে দিবে এবং পিটি টিচার তাদের শুটকি মেরে লাল করে দিবে। তো এইভাবে একাদশ শ্রেণী কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এবার প্রবীণের পার্সেন্টেজ যা রয়েছে সেটা কিন্তু একদমই কম। তো প্রবীণ আর তার বন্ধুরা যারা রয়েছে তারা দ্বাদশ শ্রেণীতে পৌঁছে গিয়েছিল। আর এখানে কঙ্গনা কিন্তু তাদের ক্লাসে মনিটর এখনো। আর এখানে কিন্তু ও কঙ্গনা বাবার মজা উড়াতে থাকে। আর এই কারণে কঙ্গনার অনেক মন খারাপ হয়, সে উদাস হয়ে যায় এবং টেবিলের উপর মাথা রেখে কান্না শুরু করে দেয়। তখনই সেখানে একজন টিচার আসেন এবং দেখছে যে কঙ্গনা একদম উদাস হয়ে রয়েছে। তো তিনি কঙ্গনাকে জিজ্ঞেস করে যে শেষ পর্যন্ত তোমার কি হয়েছে আবার। এটা শুনে তো প্রবীণের মনে হয় যে এবার তার টিসি মানে ট্রান্সফার সার্টিফিকেট হয়তো নিশ্চিত হয়ে গিয়েছে, কারণ হচ্ছে কঙ্গনা সবকিছু বলে দিবে। কিন্তু সারপ্রাইজিংলি কঙ্গনা শিক্ষককে কিছুই বলে না এবং বলে যে তার শুধুমাত্র মাথা ব্যথা করছে। এইসব জিনিস দেখার পর প্রবীণ পরের দিন কঙ্গনার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি সেদিন শিক্ষককে সবকিছু বলে না কেন। কঙ্গনা বলে যে তার নিজেরও অনেক আফসোস হচ্ছিল, বলে দেওয়া উচিত ছিল, আর বলে যে এখন থেকে আমার থেকে দূরে থাকবে। কিন্তু প্রবীণ তো অনেক খুশি ছিল, কারণ কঙ্গনা তাকে সাপোর্ট করেছিল এবং শিক্ষককে কিছুই বলেনি। এই কারণে সে কঙ্গনার প্রতি ইমপ্রেস হয় এবং একটু ক্লোজ হওয়ার ট্রাই করে। দুজনের মধ্যে অল্প অল্প বন্ধুত্ব হচ্ছিল এবং একে অপরের সাথে একটু সময় কাটাতে শুরু করেছিল। আর এখানে কিন্তু কঙ্গনা ও প্রবীণের সাথে একটু ভালো বন্ধুত্ব ফিল করতে পারছিল। আর কঙ্গনা যে রয়েছে সে কিন্তু ক্লাসের বাকি মেয়েদের মতো না, সে খুবই ট্যালেন্টেড আর পড়াশোনার দিক থেকে সে একদম দারুণ।
একদিন প্রবীণ কঙ্গনাকে বলে যে আজ তার মায়ের জন্মদিন এবং সে চায় যে তার নিজের মায়ের বার্থডে সে সেলিব্রেট করুক। তো কঙ্গনা বলে যে আমি যদি দুজনে যাই তাহলে কিন্তু তার মায়ের ভাল লাগবে না, তাহলে আমরা ক্লাসের সব বাচ্চাদের নিয়ে যাই, সব ক্লাসমেটদের নিয়ে যাই, তাহলে কিন্তু তোমার মায়ের খুব ভালো লাগবে। প্রবীণ তার কথা মেনে নেয় এবং তারা বাড়িতে চলে যায়। আর এখানে কিন্তু প্রবীণের মায়ের জন্মদিন তারা পালন করে, আর প্রবীণের মায়ের জন্মদিন ছিলই না কিন্তু আজকে। মানে পোলাটা কত পুংটা দেখছো। এখানে হয়েছে কি, প্রবীণ নিজের মা সরোজাকে বলে দিয়েছিল যে কঙ্গনা খুব খেয়াল রাখতে, যত রকমের জুস রয়েছে সব জুস যেন কঙ্গনাকে খাওয়ানো হয়, অন্য কেউ পাক বা না পাক তাতে কিছু যায় আসে না। মানে শালায় জাউরা আছে। এখন সব বাচ্চারা এখান থেকে চলে যায় আর কঙ্গনা এখানে থেকে যায়। আর কঙ্গনা তখন সরোজার সাথে মিলে তাদের জন্য চা বানায়। আর তখন কিন্তু প্রবীণের বাবা চলে আসে। তিনি বুঝতে পারছিলেন না যে শেষ পর্যন্ত এই মেয়েটা কিন্তু ওই যে ওখানে ওই দিনের সিনে ছিল না, কিন্তু উনি এখানে তো এটুকু বুঝে যায় যে এই মেয়ের সাথে প্রবীণের কিছু না কিছু তো রয়েছে, এজন্য সে তাদের সঙ্গ দিচ্ছিল। এবার প্রবীণ কঙ্গনাকে বাইরে পর্যন্ত ছাড়তে যায়। তখন কঙ্গনা প্রবীণকে জিজ্ঞেস করে যে তোমার কি আমাকে কিছু বলার আছে, কিন্তু প্রবীণ মানা করে দেয়, কারণ তার মনে হচ্ছিল যে আমি যদি সবকিছু তাড়াতাড়ি করার ট্রাই করি তাহলে কিন্তু সবকিছু ভেস্তে যেতে পারে। যদিও প্রবীণ বুঝতে পেরেছিল যে কঙ্গনা হয়তো তাকে মনে মনে পছন্দ করছে, এই জন্য তো প্রবীণ অনেক খুশি ছিল। তো এখন একইভাবে দুজনে একে অপরের সাথে থাকতে শুরু করে। দুজনে একে অপরের সাথে থাকা মানে তাদের সান্নিধ্য পছন্দ করছিল এবং তারা হ্যাপি ছিল। এখানে প্রবীণের মা নিজের ছেলের জন্য মানে প্রবীণকে তখন জিজ্ঞেস করে যে তোমার কি কঙ্গনাকে পছন্দ, যার উপর প্রবীণ হ্যাঁ বলেছিল। প্রবীণ তো এখানে এটুকু পর্যন্ত বলে দেয় যে আপনাকে আমি যতটা পছন্দ করি তাকেও আমি ততটাই পছন্দ করি। এটা শোনার পর প্রবীণের মার একটু খারাপই লাগে যে কালকে একটা মেয়ের সাথে সে আমাকে কম্পেয়ার করেছে। সে রাতে তো সরোজা একদম ঘুমাতে পারে না, সে নিজের ছেলের ব্যাপারে ভাবছিল যে কঙ্গনা আসার পর যা মূল্য রয়েছে তার সেটা কিন্তু কমে যাবে। এরপর আমরা দেখতে পাই যে স্কুলে আবার ডান্স প্রতিযোগিতা হচ্ছিল, কিন্তু এবার প্রবীণ তার বন্ধুদের সাথে এখানে অংশ নিতে চেয়েছিল কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছিল না। সাহিল নামের একটা ছেলে ছিল যে সবকিছু অ্যারেঞ্জ করছিল, সে চায়নি যে প্রবীণ আর তার বন্ধুরা এই কম্পিটিশনে অংশ নিক। অপরদিকে সাহিল আর তার বন্ধুরা মানে তার টিম ডান্স কম্পিটিশনে অংশ নিতে যাচ্ছে এবং তারা প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু তখনই আচমকা তারা জানতে পারে যে তারা যেখানে প্রস্তুতি নিচ্ছে সেই ঘরের দরজাটা বাইরে থেকে লক করে দেওয়া হয়েছে। এই কাজটি আসলে প্রবীণ আর তার বন্ধুরা করেছিল। এখন মূলত সাহিলের টিমের জায়গায় প্রবীণ আর তার বন্ধুরা স্টেজে পারফরমেন্স করতে চলে আসে, কিন্তু যখনই সাহিল বাইরে এলো সে প্রবীণকে মারতে শুরু করে এবং তার সাথে ঝগড়া করতে লাগে। তখন এখানে কঙ্গনা আসে এবং বলে যে ঝগড়া কোনো প্রয়োজন নেই এবং প্রবীণের হাত ধরে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে। আর এখন ফাইনালি প্রবীণের মনে হতে লাগে যে কঙ্গনাও তাকে পছন্দ করে, কারণ সে গত রাতে তার হাত ধরেছিল। আর এজন্য এখন যত দ্রুত সম্ভব তার মনের কথা কঙ্গনাকে জানাতেই হবে। তো কিছু মাস পরীক্ষা ছিল, এজন্য তার আগে একটা ফেয়ারওয়েল পার্টি হয় যেখানে প্রবীণ ডিসাইড করে যে সে কঙ্গনাকে নিজের মনের কথা বলে দেবে। তো কঙ্গনা যখন প্রবীণকে বলে যে যখন থেকে তুমি আমার লাইফে এসেছো তখন থেকে আমি হাসি খুশি থাকা শুরু করে ফেলেছি, এ পর্যন্ত কারো জন্য আমি এটা ফিল করতে পারিনি, আমি আসলে তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু এই কথা শোনার পর তো কঙ্গনা রেগে যায় আর বলে যে আমি সবসময় তোমাকে বন্ধু ভেবেছিলাম আর তুমি আবার সেই বন্ধুত্ব ভেঙে দিলে। আমি তোমাকে ভিন্ন ভেবেছিলাম কিন্তু তুমিও দেখি বাকি ছেলেদের মতোই বেরোলে। হোয়াট আ শেম ব্রো। কিছুক্ষণ পর প্রবীণের বন্ধুরা এখানে চলে আসে এবং তারা এখন প্রবীণকে সান্ত্বনা দেয়, কারণ প্রবীণ অনেক বেশি কাঁদছিল। তখনই সে দেখে যে তার এক বন্ধুকে খুব বাজেভাবে পেটানো হয়েছে, যে কাজটা সাহিলের বন্ধুরা করেছিল। তো এখানে প্রবীণ নিজেকে কন্ট্রোল করতে পারে না, দৌড়াতে দৌড়াতে ওই লোকদের কাছে যায়। সাহিল ও তার বন্ধুদের নির্মমভাবে মারে, কিন্তু এটা খুব সিরিয়াস লড়াই হয়ে গিয়েছিল, যে কারণে প্রিন্সিপাল সবাইকে রুমে রাখে এবং সেখানে প্যারেন্টসরাও ছিল। এখানে চলে আসে তারা এবং প্রিন্সিপালের কাছে এখানে প্রবীণের ভুল ধরা পড়েছিল, তাই তিনি প্রবীণকে রাস্টিগেট মানে বহিষ্কার করার কথা বলছিল, কিন্তু সেখানে প্রবীণের মা দাঁড়িয়েছিল। সে প্রিন্সিপালের সামনে একদম আকুতি মিনতি করতে থাকে এবং বলে যে আপনারা যদি এমন একটা ডিসিশন নেন তাহলে তোর ফিউচার নষ্ট হয়ে যাবে। সে অনেক ধরনের কথা বলে আর হঠাৎ করে তার মাথা ঘুরে যায়, মানে চক্কর আসে, এজন্য সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তখন প্রবীণের মাকে হাসপাতালে নেওয়া হয়। তখন সেখানে প্রবীণের বাবা পৌঁছে গিয়েছিলেন, যেখানে ডাক্তার প্রবীণের বাবাকে জানায় যে প্রবীণের মায়ের মাইল্ড অ্যাটাক হয়েছে, মানে সেটাকে মৃদু হার্ট অ্যাটাক বলা হয়। এরপর এনজিওগ্রাফি করার পর জানা যাবে যে ব্লকেজ কতটা আছে। এই সমস্ত কথা শোনার পরে তো প্রবীণের বাবা অবাক হয়ে যায়। এরপর সে প্রবীণের কাছে আসে, এখন তাকে খুব বাজেভাবে মারে এবং বলে যে এসব কিছু তোর কারণে হয়েছে, আজকের পর থেকে তুই আমাকে আর তোর মুখ দেখাবি না, আমি তোকে ঘৃণা করি। যে মা তোকে এত ভালোবাসলো সে মায়ের ভালোবাসার প্রতিদান তুই এই দিলি।
এসব কথা শোনার পর প্রবীণেরও খুব খারাপ লাগে। আর অপরদিকে উনি নিজের স্ত্রীর খুব খেয়াল রাখছিল, যত টাকায় লাগছিল না কেন তিনি সেটা ম্যানেজ করছিলেন, কিন্তু তিনি সরোজাকে ঠিক করতে চাইছিলেন আর কি। বেশ কয়েকবার এমনও হয়েছিল যে উনির কাছে টাকা ছিল না, তবুও টাকা ম্যানেজ করে সে তার স্ত্রীর চিকিৎসা করায়। ফাইনালি তার স্ত্রী পুরোপুরি ঠিক হয়ে যায় এবং তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। এখন তারা বাড়ি এলে তখন উনি তার নিজের স্ত্রীকে বলে যে তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তুমি আমাকে বলবে, তুমি কিন্তু পর বা অন্য কোনো মানুষ থেকে হেল্প নেবে না। এইসব শুনে তো প্রবীণের আরো খারাপ লাগে। এখন স্কুলের প্রিন্সিপাল আবার প্রবীণ এবং প্যারেন্টসদের ডাকে, কিন্তু এবার প্রবীণের মা না, প্রবীণের বাবা আসে। তিনি বলেন যে আপনাদের যা করার আছে আপনারা সেটাই করে নিন, আপনাদের যদি মনে হয় যে আমার ছেলেকে রাস্টিকেট করবেন তাহলে আপনারা সেটাই করেন, আমার সমস্যা নেই। কিন্তু এখানে প্রিন্সিপাল প্রবীণকে দেখে নিয়েছেন এবং তার অবস্থা ঠিক নেই এমনটা বুঝেন। এজন্য প্রিন্সিপাল প্রবীণকে আরো একটা সুযোগ দেয় এবং প্রবীণ ক্লাসে চলে যায়, যেখানে কঙ্গনা তার সাথে কথা বলতে চায়। কঙ্গনা তাকে দুঃখ প্রকাশ করে এবং বলে যে আমি সেদিন আসলে এত কিছু বলতে চাইনি, এত কিছু বলা ঠিক হয়নি, তোমার মায়ের কথা শুনে তো আমার আরো খারাপ লেগেছিল। কঙ্গনা বলে যে আমি তোমাকে সবসময় ভালো বন্ধু ভেবেছিলাম, আর আসলে আমি এমন কোনো ছেলেকে ভালোবাসতে পারি না যার কোনো এইম নেই লাইফে। আমার অনেক বড় বড় স্বপ্ন রয়েছে এবং আমি সেগুলোকে এভাবে একা ছাড়তে পারবো না, আর আমি চাই না যে এদের মাঝে কোনো কিছু আসুক। আর অপর দিকে দেখো, তোমার কিন্তু দ্বাদশ শ্রেণী পাস হওয়ার যোগ্যতা নেই, তুমি পাস হবে কিনা সেটা নিশ্চিত না, তুমি নিজের লাইফ নিয়ে একটু সিরিয়াস হও। তখন প্রবীণের বন্ধুরা এখানে কঙ্গনাকে বলে যে প্রবীণ যদি দ্বাদশ শ্রেণী পাস করে ফেলে তাহলে কি তুমি তাকে ভালোবাসবে? কঙ্গনা হ্যাঁ বলে। সে বলে সে যদি প্রবীণ যদি 12তম পাস করে ফেলে তাহলে সে তাকে অবশ্যই ভালোবাসবে। লাইক সিরিয়াসলি এটা কোনো কথা হইলো? এরপর প্রবীণ বাড়িতে আসে এবং সে রিয়েলাইজ করে যে তার একটা লাইফ রয়েছে, সেটা আসলে অন্য ডিরেকশনে চলে যাচ্ছিল। তার কোনো ফিউচার প্ল্যান নেই, তার কোনো এইম নেই। এজন্য সে তার পড়ালেখা স্টার্ট করে দেয়। তার বাড়ির লোক নোটিস করে যে প্রদীপ বদলে গেছে, সে এখন পড়ালেখা করছে, আগের মতো একদম বখাটেন আসে। তার বাবাও এসব কিছু দেখছিল, কিন্তু নিজের ছেলের সাথে সে কিছুই বলতে পারছিল না, কারণ সে এখনো তাকে ক্ষমা করতে পারেনি। এখন সেদিনটা চলে আসে যখন প্রবীণ জানে যে সে তার ফাইনাল এক্সাম দেওয়ার জন্য যাচ্ছিল, আর হঠাৎ আমরা দেখি যে প্রবীণের মা হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়ে যায় এবং এ ব্যথা বাড়তেই থাকে। তখন প্রবীণ ঘাবড়ে যায় এবং তখনই তাকে হাসপাতালে নিয়ে যায়। আর আজকে কিন্তু প্রবীণের ফাইনাল এক্সাম ছিল। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার জানায় যে আসলে সারোজার বড় কোনো প্রবলেম নেই, বরং তার শুধু গ্যাস হয়েছিল। কিন্তু প্রবীণ তো অলরেডি এক্সাম দেওয়ার জন্য লেট হয়ে যাচ্ছিল। তখন উনি প্রবীণকে নিয়ে স্কুলে যায় যাতে সে এক্সাম দিতে পারে। আর তার বন্ধুদের মনে হচ্ছিল যে প্রবীণ হয়তো এক্সাম দিতে আসবে না, কিন্তু প্রবীণ সেখানে পৌঁছে গিয়েছিল। প্রবীণের বাবা প্রবীণকে বলে যে এক্সাম ভালোভাবে দেবে। এরপর ফাইনালি প্রবীণ সব এক্সাম দিয়েছিল এবং এমন দিনটাও চলে আসে যখন তার রেজাল্ট দিয়েছিল, তার পরীক্ষার রেজাল্ট যেদিন দিবে সেদিনের কথা। আর তারিখটি ছিল 21শে মে 2016। তো মায়ের শরীর তো খারাপ হয়েছিল, কিন্তু প্রদীপ অনেক বদলে গিয়েছিল। তার মেন্টালিটি, তার ম্যানার, সে তার লাইফ এবং ফ্যামিলি নিয়ে অনেক সিরিয়াস ছিল। এখন তারা রেজাল্ট নেওয়ার জন্য যাচ্ছিল, যেখানে প্রদীপের মা আর প্রদীপ তারা স্কুলে যাচ্ছিল। তখন প্রদীপের বাবাও আসে এবং সে বলে যে আমিও যাব তোমাদের সাথে। এখানে প্রবীণের মা দেখে যে প্রবীণ হয়তো নিশ্চয়ই কিছু না কিছু করেছে, কারণ বাইরে তার ছবি টাঙানো আছে। আর তারপর প্রবীণের মাকে জানানো হয় যে এটা আসলে একটা ছবি, এটা আসলে কোনো লড়াই ঝগড়ার কারণে লাগেনি, বরং আপনার ছেলে টপ করেছে এবং পুরো স্কুলে 9ম স্থান পেয়েছে সে, যেটা কিনা রেজাল্টের বেসিসে এসেছিল। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায় এবং সবাই খুব খুশি হয়ে যায়, প্রবীণের মা এবং প্রবীণও। আর ভেতরে প্রবীণের বাবা তো খুব খুশি হচ্ছিলেন এবং নিজের ছেলের জন্য একদম প্রাউড ফিল করতে থাকে। এটা সত্যি আসলে অনেক প্রাউডফুল একটা মোমেন্ট। প্রদীপের বাবার চোখে তো একদম পানি চলে আসছিল। এই সিনটা আসলে অনেক সুন্দর ছিল, অসাধারণ। এবার প্রদীপ নিজের বন্ধুদের সাথে দেখা করে, তারপর সরাসরি কঙ্গনার সাথে দেখা করতে যায়। কঙ্গনা বলে যে আমার মনে হয়েছিল যে তুমি এবারও হয়তো 12 পাস করতে পারবে না, কিন্তু তুমি এমন কিছু করে দেখালে যেটা আমি ভাবিও নি। এখন আমি তোমাকে ভালোবাসতে পারি। কিন্তু প্রবীণ বলে যে তোমার হয়তো মনে হতে পারে যে এসব আমি তোমার জন্য করেছি, কিন্তু বাস্তবে আমি এসব তোমার জন্য করেইনি। এর পেছনের কাহিনী এবার প্রবীণ জানায়। ফ্ল্যাশব্যাকের দৃশ্যে আমাদেরকে জানানো হয় যে এক রাতের প্রদীপের বাবা একদম মদ খেয়ে এসেছিল এবং মদ খাওয়ার পর তো সে নিজের পাস্টের লাভ স্টোরি বলে, কিন্তু এবার এমনটা হয় না। সে নিজের ছেলের ব্যাপারে জানায়। উনি বলে যে তুই যখন জন্মেছিলি তখন আমরা খুব খুশি হয়েছিলাম, আমরা এতটাই খুশি হয়েছিলাম যে বলে বোঝানোর মতো না। তোর মায়ের লাইফে আমি আর তুই ছাড়া তো আর কেউ নেই। সে ঝগড়া বিবাদ করে আমার কাছে এসেছিল এবং আমাকে বিয়ে করেছিল, কিন্তু আমি কি হলাম? আমি হলাম 1 নম্বরের লুজার। সরোজা বাড়ির লোক আমাদেরকে কখনো অ্যাকসেপ্টই করেনি, কারণ আমরা গরিব ছিলাম। আর আমরা এখনো তাদের লেভেলের না, আর আমরা ততটা ধনী না। আমরা এখনো সেখানে পড়ে আছি যেখানে ছিলাম, গরিব। আমি তোর সাথে কখনো ভালো কথাও বলতে পারতাম না, কারণ আমি চাইতাম না যে তুই আমার জায়গা নে, তুইও আমার মতো গরিব হিসেবে প্রমাণিত হোস।
আমি চাইতাম তুই যেন সবসময় সাকসেসফুল মানুষ হোস। যদিও তোর মা আমাকে চয়েস করেছিল, কিন্তু আমি নিজেকে লুজারই মনে করি, কারণ তোর মা যেটা ডিজার্ভ করতো সেটা তোর মা কখনো পায়নি। আর এসব কারণে আমি চাই না যে তুই আমার মতো হোস, তুই একদম সফল মানুষ হবি, অনেক টাকা কামাবি। আর আরেকটা সত্যি কথা হচ্ছে, পৃথিবীতে আর যত মানুষই আসুক না কেন, আমি আর তোর মা ছাড়া তোকে সেভাবে কেউ ভালোবাসবে না। এ কথা শোনার পর প্রদীপ একদম ইমোশনাল হয়ে যায় এবং তার বাবাকে জড়িয়ে ধরে। তার মনে হচ্ছিল যে এখন সে একটা সঠিক পথ পেয়েছে। আর এরপর প্রবীণ পুরোপুরি ভাবে শুধরে যায়। সে কঙ্গনাকে বলে, আমি যেটা করেছি সেটা আমার পরিবারের জন্য করেছি এবং সামনে সেটাই করব, আর আমি আশা রাখছি তুমিও সেটাই করবে। এরপর আমরা দেখতে পাই যে প্রবীণের বাবা সরোজার একটা ফটো ক্লিক করছিল, যেটা কিনা প্রবীণের ফটোর কাছে নিয়ে যাচ্ছিল আর কি। আর তখন সেখানে প্রবীণও চলে আসে। এখন তারা তিনজন মিলে একটা সেলফি নেয়। কিছুক্ষণ পর প্রিন্সিপাল চলে আসে। প্রিন্সিপাল প্রবীণকে বলে যে তোমার উপর আমরা প্রাউড ফিল করি। প্রবীণের মা এখানে প্রিন্সিপালকে বলে যে আপনি তো বলেছিলেন যে এ নাকি অপদার্থ, আপনি তো এর উপর খুব চেতাতেন, এ নাকি জীবনে কিছু করতে পারবে না। তখন এখানে প্রিন্সিপাল বলে যে যখন এরা আপনাদের কাছে থাকে তখন সে আপনাদের সন্তান, এখন আপনারা তো এদের উপর খুব চেঁচান, মারধর করেন, আর আমাদের কাছে তো এমন 500টা বাচ্চা আছে, আর আমাদেরও তো দায়িত্ব যে একটা বাচ্চাকে আমরা শুধরাবো, সঠিকভাবে গড়বো। এদের সাথে তো আমাদের কোনো পার্সোনাল শত্রুতা নেই, তাই না? আমার কাজ শুধু এটুকুই যে বাচ্চাদের আমি খুব খেয়াল রাখি এবং তারা যেন ভুল রাস্তায় না চলে যায়। প্রিন্সিপাল এখানে প্রবীণকে বলে যে আগে গিয়ে তোমার যদি কোনো প্রবলেম হয় বা তুমি যদি কোনো কিছু ডিসাইড না করতে পারো, তুমি অবশ্যই আমাকে মনে করবে, আমি তোমাকে হেল্প করব। এবার আমরা দেখতে পাই যে প্রবীণ সরাসরি প্রশিকার কাছে যায় এবং তার সাথে হাত মেলায়, তাকে বলে যে তুমি আমাকে ক্ষমা করে দিও, আগে যা কিছু হয়েছিল তা সমস্ত আমি একদম ভেবেচিন্তে করিনি, তখন হয়তো আমরা ছোট ছিলাম। আর প্রবীণ এখন ওই তিনজনের কাছেও যায়, আর ওই তিনজন মেয়ে কিন্তু এখন প্রবীণের কাছে ক্ষমা চায়। এখানে কিন্তু আমার ক্রাশও রয়েছে, তো প্রবীণও তাদেরকে ক্ষমা করে দেয়, কারণ এটা তাদের শেষ দিন ছিল। এরপর নিজে বন্ধুদের সাথে প্রবীণ দেখা করে, যেখানে তার গোলো বন্ধু রয়েছে যে কিনা কাঁদছিল, কারণ কলেজ শেষ হয়ে যাওয়ার পর সবাই তাকে ভুলে যাবে, আর এই কথাটা সে ভালোভাবেই জানে। আর এরই সাথে কিন্তু এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো এই ফিল্মটা তোমাদের কেমন লেগেছে আর এক্সপ্লেন কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটাতে লাইক করে দিও। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের একটা ওয়েবসাইট আছে স্যাভেজ অন নামে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের ওয়েবসাইটে একবার হলেও ঘুরে আসো, এবং সেখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। সেখানে এনিমেড টি শার্ট রয়েছে, যেগুলো জাপান আর কোরিয়াতে রানিং যে টি শার্ট গুলো, সেগুলো আমরা মাস্টার কপি বা ক্লোন করি বাংলাদেশে। এর ফলে কি হয়, ওই ব্র্যান্ডের জিনিসগুলো তোমরা 550 কিংবা 600 টাকায় পাচ্ছ। হিউজ কালেকশন রয়েছে আমাদের এনিমের। এছাড়াও এখানে ঘড়ি রয়েছে এবং সানগ্লাস রয়েছে। আর শুধুমাত্র আমাদের এখানে যা রয়েছে তা না, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘড়ি বা সানগ্লাস যদি দেখো, সেটার ছবি যদি আমাদেরকে পাঠাও, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আমরা সেটা তোমাকে দিতে পারবো। এছাড়াও তুমি যদি পাইকারি নিতে চাও, আমাদের কাছ থেকে ডাইরেক্ট চীন থেকেও তোমাকে ঘড়ি আর সানগ্লাস এনে দেওয়া সম্ভব। তবে এটা শুধু সানগ্লাস আর ঘড়ির ক্ষেত্রে। আর আমাদের স্নিকার্স এর কালেকশন তো দেখতেই পাচ্ছ, অসাধারণ সব জুতো। নিশ্চিন্তে থাকো, আমাদের কাছ থেকে তোমরা যদি অর্ডার করো, আমরা রয়েছি সেখানে, মাঝখানে কোনোভাবেই তোমাদেরকে ঠকতে দেব না। এবং তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো যে আমাদের সাথে বিজনেস করতে চাও, ধরো মেয়েদের প্রোডাক্ট রয়েছে অনেক ভালো ভালো প্রোডাক্ট, তো তুমিও আমাদের সেই ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা অ্যাড করতে পারবে এবং আমাদের সাথে বিজনেস করতে পারবে। তো যাই হোক, যারা অডিয়েন্স রয়েছে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমাদের ওয়েবসাইটটা একবার হলো ভিজিট করে আসো। আর কোনো কিছু অর্ডার করতে হলে সরাসরি আমাদের যে সেলস ম্যানেজার রয়েছে অনেক, তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি, তার সাথে যোগাযোগ করে তুমি অরিজিনাল পণ্যের রিয়েল ভিডিও দেখে তারপর অর্ডার করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।